আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। সবাইকে চমকে দিয়ে 24 তারিখের বদলে 23 তারিখ আর দিল্লির বদলে কলকাতায় এসে নামলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। রাত্রিবেলায় ঘটনাটি জানা যায় তিনি কলকাতার উদ্দেশ্যে ট্রেনের গতিমুখ ঘুরিয়ে দিয়েছেন। এখন তার কলকাতা আসার উদ্দেশ্য কি, কার সঙ্গে দেখা করবেন না করবেন এ সম্পর্কে কিচ্ছু জানা যায়নি। তার যে শিডিউল ছিল সে শিডিউলে সম্পূর্ণ উল্টো দিকে তিনি চলে গিয়েছেন। কথা ছিল আগে দিল্লি যাবেন, তারপর সেক্ষেত্রে আগ্রা, জয়পুর এই সমস্ত দেখবেন, শেখ হাসিনার সঙ্গে কথা বলবেন, তারপর তিনি কলকাতা আসবেন। এটা ছিল মানে সরকারিভাবে যেটা জানানো হয়েছিল তার সফরসূচি, সেটা বললাম। এখন সেটাকে সম্পূর্ণ উল্টে দিয়ে তিনি হঠাৎ করে তিনি কলকাতা চলে গেলেন। এখনো তিনি কলকাতা আসার পর বিস্তারিত খবর কিচ্ছু পাওয়া যায়নি, আমি বিস্তারিত কোনো খবর আপনাকে দিতে পারবো না। কিন্তু তার এই মার্কো রুবিওর আশা নিয়ে এবং শেখ হাসিনার সঙ্গে তার কথা হওয়া নিয়ে আমাদের এনএসএ অজিত ডোভালের সঙ্গে তুমুল তর্কাতর্কি লেগে যায় শেখ হাসিনার। তিনি রীতিমতো ধমকেছেন, তিনি তো ধমকানি, তিনি অজিত ডোভালকে রীতিমতো ধমকান। গতকালকে তার মাত্রাটা ছিল একেবারে, অন্যদিন যদি 30-40 থাকে, গতকালকে ছিল 100। মানে এরকম কথা তুমি কও কি কইটা, এই ধরনের কথা। তো ঘটনাটা কি হয়েছে আগে বলি। মার্কো রুবিওর সঙ্গে কথা বলার জন্য তাকে অনুরোধ করা হয়েছিল যে আপনি মার্কো রুবিওর সঙ্গে কথা বলুন, কারণ আমরা ব্যাকডোর চ্যানেলে আমরা একটা দ্বিতীয় পথ খুঁজছি, যেখানে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্যারালাল একটা গভর্নমেন্ট যেটা আছে সেই গভর্নমেন্টের সঙ্গে আমরা নেগোসিয়েট করছি। সেটা ভারতের ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে দুটোই। সেইখানে বেগে বসেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার একটাই কথা, যারা আমার দেশকে করদ রাজ্যে পরিণত করেছে, যারা আমায় উৎখাত করেছে, যাদের জন্য আমার দেশে এত মানুষের রক্ত ঝরেছে, তাদের সঙ্গে আমি কেন বৈঠক করব? অজিত ডোভাল এই নিয়ে 2-4টে কথা বলতে গেলে তিনি আরো ধমকান যে দেশটা আমার বাপের দেশ, আমার বাপের দেশ থেকে আমায় উৎখাত করে সেই বাপের দেশে অরাজকতা যারা ছড়িয়েছে তাদের সঙ্গে আপনি বলছেন আমায় কথা বলতে? আমি কখনো কথা বলবো না। তাছাড়া আমি এখন বাংলাদেশের পদাধিকারী কেউ নই, আমি কেন কথা বলতে যাব? এই নিয়ে মানে বেশ একটা গরম মানে অজিত ডোভাল তো চুপ করে থাকে, উনি বিশেষ কথা বলেন না। শেখ হাসিনার সামনে বিশেষ মুখটুকুনি খোলেন না, খুললেই ওনাকে ধমকান। তো যাই হোক, এখন শেখ হাসিনা তিনি ধরে আছেন, তিনি আমেরিকার কোনো প্রতিনিধি তাদের কারোর সঙ্গে কথা বলবেন না। তার বক্তব্য, আমি দেশে ফিরি, যদি আমি ক্ষমতায় বসি তখন আমি ভারত, বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপারে আমি কথা বলবো, কিন্তু তার আগে ওই করদ রাজ্যের চুক্তি ওটা আমি কুচি কুচি করে ফেলবো। তারপরে যদি তারা মনে করে যে হ্যাঁ আমার সঙ্গে কথা বলতে তারা আসছেন বা মানে রাজি আছেন, তাহলে অবশ্যই কথা হবে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত ওই চুক্তি আমি কুচি কুচি করে ফেলছি, ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। আমার আগেও ছিল না,
আমি পরিষ্কার বলেছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আমি দরকার হলে মার্কিন যুক্তরাষ্ট্রে যাব না, এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি আমার অন্য দেশে যায় মার্কিন যুক্তরাষ্ট্রকে এড়িয়ে চলে যাব। এটা উনি নাকি আগে বলেছিলেন, আমি জানি না, আপনারা ভালো বলতে পারবেন। তো এই নিয়ে গতকালকে নাকি প্রচুর 8 ঘন্টা 45 মিনিট নাকি প্রচুর চাপান উত্তর চলে। তারপর হাল ছেড়ে আমাদের অজিত দোভাল বেরিয়ে যান, ধরেন আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই করবেন, আমরা আর জোর করে আপনাকে কি করবো বলে উনি বেরিয়ে যান। এখন হচ্ছে গতকালকে শুভেন্দু গিয়েছিলেন দিল্লি, পরশুদিন দিল্লি গিয়েছেন, পরশুদিন দিল্লি গিয়ে অমিত শাহের সঙ্গে দেখা করেছেন, গতকালকে মোদীজির সঙ্গে দেখা করেছেন। আমি বলেছিলাম মোদীজির সঙ্গে দেখা করলে পরে উনি অর্থনৈতিক প্যাকেজ চাইবেন, কারণ রাজ্যের কোষাগারের যে অবস্থা করে রেখে দিয়েছে, 8 লক্ষ কোটি টাকা দেনা করে রেখে দিয়েছে, রাজ্য চালাবার মতো পয়সা নেই কেন্দ্রের সহযোগিতা ছাড়া। মোদী সেই টাকা দেওয়ার ব্যাপারে রাজি হয়েছেন এবং সমস্ত যে দেনাগুলো আছে সেই দেনাগুলো কি করে মকুব করা যায় সে ব্যাপারেও তিনি মন্ত্রী পরিষদের সঙ্গে কথাবার্তা বলে একটা সিদ্ধান্ত নেবেন বলে উনি জানিয়েছেন। তো এখন মোদীজি কতগুলো কাজ দিয়েছে শুভেন্দুকে, সেটা হচ্ছে আমাদের বর্ডার ফেন্সিং যেটা শিলিগুড়িতে যে হচ্ছে সেই সমস্ত জায়গায় বিএলআর যারা আছেন তাদেরকে সঙ্গে নিয়ে এই আমাদের ডিজিবিএসএফ এবং আমার আসাম রাষ্ট্রীয় রাইফেলস তাদের সঙ্গে উনি কথা বলবেন ওইখানে গিয়ে। এই সমস্ত ঝামেলার মধ্যে শুভেন্দু কিছুটা থাকবেন। এখন তিনি কবে ফ্রি হবেন এবং কবে শেখ হাসিনার সঙ্গে তার কথাবার্তা হবে সে ব্যাপারে কিন্তু এখনো জানা যায়নি, কিন্তু শেখ হাসিনা কলকাতা আসছেন এটা নিশ্চিত। ওনার জন্য একটা বাড়ি দেখা হয়েছে, বাড়িটা মোটামুটি আপনি বলতে পারেন আপনাদের সীমান্তের প্রায় কাছাকাছি। এবং ঘুরতে ঘুরতে যদি সীমান্তের ওদিকে চলে যান, ধরুন বেনাপোল সীমান্তের ওদিকে উনি চলে গেলেন, আখাউড়া বা বেনাপোল যে কোনো একটা সীমান্তে, আখাউড়ে যাবেন না, আপনি গেলে কোনটা সীমান্তে যাবেন তাহলে কি অবস্থা হবে বুঝে দেখুন। এমনি কলকাতা আসছে শুনলে পরে এমনি হার্ট অ্যাটাক হয়ে যাবে, কলকাতা উপস্থিত হলে আইসিইউ তো সব ভর্তি হয়ে যাবে। তারপরে উনি যদি আবার ওই সীমান্তের দরজায় গিয়ে দাঁড়ান আর পেছনে হাজার হাজার বজরং দল যদি ওনাকে ঘিরে থাকে তাহলে পরে কি অবস্থার সৃষ্টি হতে পারে। এখানে ভারতের একটা খেলা রয়েছে, ভারতের খেলা হচ্ছে ওই যে আমি বলেছিলাম না পুতুল নাচ নাচাবো না, দড়ি ধরে পুতুল নাচ নাচাচ্ছে তারেক রহমান অ্যান্ড কোম্পানিকে। তার শেখ হাসিনা বলেছেন যে আমার দেশের যত মানুষ মারা গিয়েছে, যত শিশু মারা গিয়েছে, তার জন্য যারা দায়ী তাদেরকে আমি ফাঁসিতে লটকিয়ে ছাড়ব, আমি কাউকে ছাড়বো না। আজকে একটা উন্নয়নশীল দেশের একটা তকমা পেতে যাচ্ছিল, সেই দেশটাকে রসাতলে পাঠিয়েছে ইংলিশ গ্যাং এবং হচ্ছে বিএনপি, বিশেষ করে তারেক রহমান। ইংলিশ করে জোর করে ক্ষমতা বসানো হয়েছিল, ঠিক আছে সেটা মানলাম, তারেক রহমান কি করছেন? তিনি তো পুরো পাকিস্তান আর তার তুর্কিকে তিনি রেখে আনছেন, যে পাকিস্তানকে আমি মানে আমার মাটিতে পা দিয়ে দিতাম না সেই পাকিস্তানকে উনি ডেকে এনেছেন। উনি আবার যাচ্ছেন চীনে, এমন প্রধানমন্ত্রী যে 1.5 মাস 2 মাস হয়ে গেল যার একটা বিদেশ সফর হলো না, তাকে কি মানে আমি আসছি, এসে আমি দেখাবো মজা, এটা হচ্ছে ওনার শেষ কথা। তবে উনি কলকাতা আসছেন, কোথায় উঠবেন সঠিক ঠিকানা আমিও জানি না, তবে সীমান্তের কাছাকাছি কোনো একটা সেফ হাউস দেখা হয়েছে, সেখানেই উনি থাকবেন। প্রহরা তো নিশ্চয়ই থাকবে, তার সঙ্গে থাকবে বজরং দল। এই বজরং দলের একটা ছবি আমার বড় ইচ্ছা ধোয়ার জন্য, কিন্তু ইউটিউব অ্যালাউ করবে কিনা সেটা নিয়ে আমি খুব চিন্তিত। রাস্তা স্ট্রাইকটা মেরে দেয়,
তার জন্যই আমি আর ওই ছবিটা আর দেখাই না। আপনারা যদি পারেন গুগল সার্চ করে বজরং দল একবার সার্চ করে দেখে নেবেন যে তারা কি ধরনের জিনিস, মানে একেবারে 1 নম্বর মাল যাকে বলে, টস টস করছে। তো এখন এই যে ঘটনা গতকালকে ঘটেছে সেই নিয়ে বিস্তর হাসাহাসি হচ্ছে পুরো সাউথ ব্লকে, যে অজিত দোভাল জীবনে একমাত্র ব্যক্তির কাছে জব্দ হয়েছে, সেটা হচ্ছে শেখ হাসিনা। যাকে কেউ জব্দ করতে পারেনি শেখ হাসিনা তাকে বসিয়ে 45 মিনিট 4 কথা শুনিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। সে নিয়ে প্রচুর হাসাহাসি হচ্ছে, অবশ্যই গোপনে, তার সামনে তো করার সাহস নেই, অবশ্যই গোপনে। আর শেখ হাসিনা তিনি তার নিজের জায়গায় আটকে রয়েছেন, তিনি কলকাতা আসছেন, তিনি মার্কো রুবিওর সঙ্গে আপাতত দেখা করবেন না। এবার যদি মোদিজি মধ্যস্থতা করেন, মোদিজি বাইরে ছিলেন, মোদিজি ফিরেছেন, ফিরেই তিনি ক্যাবিনেট বৈঠক করেছেন, ক্যাবিনেট বৈঠক করার পর তারপর শুভেন্দুর সঙ্গে কথা হয়েছে, এরপর উনি ফ্রি হলে এইবারে তো কলকাতা আসার কারণটা এবার খুঁজতে হবে যে মার্কো রুবিও কলকাতা আসার যোগাযোগটা কেন, কাউকে না জানিয়ে। তারপরে তো মোদিজি হয়তো শেখ হাসিনার সঙ্গে হয়তো কথাবার্তা বললে হয়তো শেখ হাসিনা রাজি হলেও হতে পারেন। কিন্তু আমার যতদূর মনে হয় এবং অজিত ডোভাল যা রিপোর্ট দিয়েছে তাতে কোনোভাবেই উনি আমেরিকার কোনো প্রতিনিধির সঙ্গে উনি কথা বলবেন না। আর উনি কথা বলবেন না মানে ওনার মানে উনি কথা বলবেনই না। আর সত্যি কথা, উনি কথা বলতে যাবেন কেন? ভারতের তো এটা অন্যায়। আপনি যা করছেন, আপনারা যা করছেন আপনারা নিজেরা করুন। যাকে উৎখাত করলেন আর যারা, তাদের একটা প্রতিনিধি এসে বিদেশ সচিব হোক, তিনি বিদেশ সচিব, একটা বাংলাদেশকে একটা করদ রাজ্যে পরিণত করে পুরো গোলামি চুক্তি করেছে। তা সেই রাষ্ট্রের বিদেশ সচিবের সঙ্গে কেন উনি কথা বলবেন? ওনার পয়েন্টটাতে আমি 100% সমর্থন করি, এবং এটা নিয়ে ওনাকে জোর করার কোনো দরকারই নেই। উনি আমেরিকায় কোনোদিনই পছন্দ করেন না, আগে করতেনও না, এখনো করেন না, ভবিষ্যতে করতে পারবেন কিনা সেটা হচ্ছে ভবিষ্যতের কথা বলবো, আমি তো এখন বলতে পারবো না। তবে এখন যে অবস্থা তাতে মার্কো রুবিওর সঙ্গে আমার মনে হয় না শেখ হাসিনার কোন রকম দেখা সাক্ষাৎ হবে, মানে উনি দেখা করবেন না। মার্কো রুবিও গেলে জোর করে তার যেতে পারবেন না, যদি যান তাহলে সেক্ষেত্রে অন্তত অজিত ডোভাল তো যাবেন না, জয়শঙ্করও যাবেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদেরকে। তা এখন মার্কো রুবিও দিল্লি যাক, শুভেন্দু ফ্রি হোক, তারপর তার কলকাতা আগমনের জন্য প্রস্তুত হন আপনারা। কলকাতা আগমন হওয়া মানে বর্ডারে তার দর্শন আপনারা পাবেন খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। সম্মানিত দর্শক, বাংলাদেশের ইতিহাস শুধু নয়, পাক ভারত উপমহাদেশের ইতিহাসে এই প্রথম কোন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন আক্রমণ করে সেই ভবন শুধুমাত্র লুটপাট করা হয়নি, তছনছ করা হয়েছে, এবং সেই ভবনকে তুচ্ছ এবং তাচ্ছিল্য করা, মানে প্রধানমন্ত্রীর বাসভবনকে তুচ্ছ এবং তাচ্ছিল্য করার মাধ্যমে প্রধানমন্ত্রীর পদটিকে এতটা খেলনা বানিয়ে দেওয়া হয়েছে। বিশেষত প্রধানমন্ত্রীর পদে যখন একজন বয়স্কা নারী তিনি দায়িত্ব পালন করেন, তো সেই বয়স্ক নারীর অন্তর্বাস, অর্থাৎ তার যে ব্লাউজ, পেটিকোট, পেন্টি যা কিছু রয়েছে, এই জিনিসগুলো নিয়ে যখন লুটপাটকারীরা একজন বয়স্ক মহিলা, যার বয়স প্রায় 78 বছর বা 80 বছর, তার এই সামগ্রী নিয়ে যখন সেই উন্মত্ততায় সেগুলো প্রদর্শিত হয় এবং সেগুলো নিয়ে যখন মানুষ এক ধরনের আনন্দ এবং উচ্ছ্বাস প্রকাশ করে এবং অন্য মানুষ সেগুলো দেখতে বাধ্য হয়, এটা একটা ইতিহাসের ধারাপতন। ভালো মন্দ, কতটা খারাপ কতটা জঘন্য সেটা
সম্ভবত ওই সময় যখন প্রদর্শিত হয়েছিল বলার সময় ছিল না, কিন্তু এখন ধীরে ধীরে সেটা প্রকাশিত হতে যাচ্ছে। বঙ্গভবনের এবং গণভবনের যা কিছু সম্পদ, অর্থাৎ সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানের যা কিছু সম্পদ সবকিছুই রাষ্ট্রের। হাতে গোনা তাদের ব্যবহার্য কিছু সামগ্রী থাকতে পারে, কিন্তু ওখানে যত ফার্নিচার, যত ল্যাপটপ, যত কিছু রয়েছে সবই রাষ্ট্রীয় সম্পদ। তো যেভাবে এই রাষ্ট্রীয় সম্পদগুলো, গণভবনের রাষ্ট্রীয় সম্পদগুলো লুণ্ঠন হয়েছে, ঠিক এইরকম ভাবে মধ্যযুগে কোনো রাজপ্রাসাদ কোনো সৈন্যবাহিনীর দ্বারা এভাবে লুণ্ঠিত হয়েছে, চেঙ্গিস খান, হালাকু খান কিংবা তমিলনাড়ুর সৈন্যদের দ্বারা, এরকম কোনো ঘটনা আমার জানা নেই। যখন কোন একটা শহর দখল হতো আদিকালে, তখন সামরিক বাহিনীর সবচেয়ে চৌকস যে অংশটিকে, যেটিকে রয়্যাল গার্ড বলা হতো, আমাদের দেশে এখন যেমন ভাবে SSF, সেই রয়্যাল গার্ডের কমান্ডার সে প্রথমেই রাজপ্রাসাদের দখল নিতেন তার অনুগত বাহিনীর দ্বারা, এবং যা কিছু সেখানে কালেকশন করা হতো এগুলো সবই একটা সিজার লিস্ট। আজকের আধুনিক পদ্ধতিতে আমরা যেগুলোকে সিজার লিস্ট বলি, সেইভাবে সিজার লিস্ট করা হতো। এগুলোর মধ্যে বই, পুস্তক, দলিল, দস্তাবেজ, ব্যবহার্য সামগ্রী, স্বর্ণ মুদ্রা থেকে শুরু করে যা কিছু ছিল এগুলো সব সিজার লিস্ট করা হতো। এমনকি দাস দাসী থেকে শুরু করে ওই হেরেমে বসবাসরত যে রমণী, তাদেরকেও এই লিস্টের অধীন আনা হতো। তারপর সেগুলো কোনটা রাজা নেবেন, কোনটা সেনাপতি নেবেন, কোনটা সাধারণ সৈন্যরা নেবেন, আর কোনটা বাজারে বিক্রি করবেন, আর কোনটা যে বিজয়ী রাজা তার রাজকোষে জমা হবে, এটার একটা লিখিত বিধান ছিল। এমনকি যে আইয়ামে জাহেলিয়াত, সেই যুগেও সেটা ছিল। কিন্তু আমাদের গণভবন যেভাবে লুণ্ঠিত হয়েছে, এই লুণ্ঠনের ইতিহাস আপনি কোথাও খুঁজে পাবেন না। এমনকি ফ্রেঞ্চ রেভলিউশনের পরে, বাস্তিল দুর্গের পতনের পরেও ফ্রান্সের পার্লামেন্ট এবং রাজা লুইয়ের যে বাসভবন, আপনি দেখাতে পারবেন না যে এইভাবে গণহারে জনগণ গিয়ে সেটা লুট করেছে। কিন্তু আমাদের দেশে এই কাজগুলো করা হয়েছে বা করানো হয়েছে, বা এই কাজগুলো করতে প্রমোশনাল কাজ করা হয়েছে। এই হলো ইতিহাস। দ্বিতীয়ত হলো বাংলাদেশের যে ঐতিহাসিক ভবন 32 নম্বর, ইটস এ হেরিটেজ। আমাদের জন্য এটা একটা ঐতিহ্য। বঙ্গবন্ধু, শেখ হাসিনা কিংবা 32 নম্বরের বাড়ি ইজ এ পার্সন, ইজ এ ম্যাটার, ইজ এ ফিজিক্স, বা ধরুন একটা বস্তু, কিন্তু এর পেছনে যে ইতিহাস আছে, সংস্কৃতি আছে, কৃষ্টি আছে, কালচার আছে, আপনি সেটাকে অস্বীকার করতে পারবেন না। তো 32 নম্বর যে বাড়িটি রয়েছে, সেই বাড়িটি সরকার ইচ্ছে করলে বাজেয়াপ্ত করতে পারবে। সরকার ইচ্ছে করলে এটাকে যথাযথ পরিমার্জন, তারপরে এটাকে চাইলে একেবারে ভ্যানিশ করে দিতে পারবে। যেভাবে বেগম জিয়ার বাড়ি ভ্যানিশ করে দেওয়া হয়েছে, সরকার চাইলে সেটা করতে পারে। কিন্তু যখন এরকম একটা হেরিটেজকে আপনি জনগণের হাতে ছেড়ে দিবেন, ক্রোধান্বিত জনগণ, ইট মিনস আপনার পুরো রাষ্ট্রের যে সিস্টেম, সেই সিস্টেম এতটা বিপদ এবং বিপত্তিদের মধ্যে পড়বে যে আগামীতে রাষ্ট্রের যে কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা, যে কোনো গুরুত্বপূর্ণ দলিল, যে কোনো গুরুত্বপূর্ণ সহায় এবং সম্পত্তি, সব কিছু যেটিকে
কেপিআই জোন বলা হয়। সবকিছু যে লুণ্ঠন হবে সাধারণ মানুষের দ্বারা, এর একটা পথ করে দিলেন। ফলে গণভবন এবং 32 নম্বর এই দুটো ভবনের যে ডাকাতি, রাহাজানি, লুটপাট, এগুলো নিয়ে ডে বাই ডে যত দিন যাচ্ছে তত মানুষের ক্রোধ বাড়ছে, ক্ষোভ বাড়ছে, বিচার চাচ্ছে। এবং যারা এই কর্মগুলো করে একটা সময় খুব আনন্দ উপভোগ করতেন, এখন তারা সবাই হতাশায় ভুগছেন, অনেকে আতঙ্কে ভুগছেন এবং নানা রকম সামাজিক, মানসিক, পারিপার্শ্বিক এবং প্রাকৃতিক জটিলতায় পড়ছেন। আপনি যদি কোনো ব্যক্তির হক নষ্ট করেন, এই দুনিয়াতে আপনাকে তার কর্মফল ভোগ করতে হবে। আপনি যদি কোনো সম্মানিত ব্যক্তির সম্মান হানি করেন, খোদার কসম, আল্লাহর কসম, সম্মানিত ব্যক্তির সম্মান হানি করলে আরশে আজিম পর্যন্ত কেঁপে ওঠে। আপনার রিজিক বন্ধ হয়ে যায়। আপনার জন্য আল্লাহর যে সকল নেয়ামত অনিবার্য ছিল, আল্লাহ নিজে যেগুলো আপনার জন্য দিয়েছেন সেগুলো আল্লাহ উঠিয়ে নেন। এর কারণ হলো আল্লাহ স্বয়ং সম্মান দেন ব্যক্তিকে। কাজী আল্লাহ যাকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, পদ এবং পদবি দিয়েছেন, তার উপর নিষ্ঠুর আচরণ করতে গিয়ে আপনাকে 100 বার চিন্তা করতে হবে এবং সীমার মধ্যে থাকতে হবে। 3 নম্বর হলো মর্যাদাবান। সম্মান এবং মর্যাদা আর একটা জিনিস। কিছু মানুষ সমাজে আছেন যারা পদ পদবীর বাইরে গিয়েও মানুষের সম্মান, ভালোবাসা, বিশ্বাস, আস্থার এবং প্রেরণার উৎস হিসেবে থাকেন। এই মর্যাদাবান মানুষগুলোকে বলা হয় প্রজ্ঞাবান, দ্য উইজডম, দ্য হাউস অফ উইজডম, হিকমা, হিকমার আধার এই মানুষগুলো। এখন এইরকম সম্মানিত মানুষগুলো সাধারণত ধরুন অতীতে আপনি কনফুসিয়াসের কথা চিন্তা করেন, অ্যারিস্টটল, সক্রেটিসের কথা চিন্তা করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা চিন্তা করেন, সাহাবী অনেকে আছেন, কিন্তু হিকমা সম্পন্ন যে সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর হযরত সেই লোকমান আলাইহিস সালাম, পরবর্তী যুগে ইবনে সিনা, জাবির আল হায়ান থেকে শুরু করে অন্য যে সকল স্কলার যারা হিকমা পেয়েছেন, ইমাম বুখারী, 4 মাযহাবের 4 ইমাম, সবাই হিকমত ওয়ালা ছিলেন। কোন রাষ্ট্র, কোন সমাজ, কোন দেশকাল যখন এদের দিকে আঙ্গুল তুলে তাকায়, মুহূর্তের মধ্যে আল্লাহর সর্বোচ্চ, মানে ওই যে সম্মানিত ব্যক্তিকে অসম্মান করলে যা হয় তার চেয়ে বেশি, যাকে বলা হয় গজব, আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে যায়। তো গত সেই 18 মাসে ধরে এই বাংলাদেশে রাজনৈতিক ব্যক্তিত্ব, অরাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, ধর্মীয় ব্যক্তিত্ব, সমাজের ময় মুরব্বী, ধনী ব্যক্তি থেকে শুরু করে এই সমাজের মধ্যে যারা একটা বন্ধন তৈরি করে রেখেছিলেন, মব তৈরি করে সবগুলো তছনছ করে দেওয়া হয়েছে। ফলে কি হলো, একটা রেজিম চেঞ্জের পর যা আশা করা হয়েছিল, যে বরকত আশা করা হয়েছিল, যে ডেভেলপমেন্ট আশা করা হয়েছিল, সেগুলো সবই সকলের জন্য বুমেরাং হয়ে গেছে। মানে যারা এটা সুবিধাভোগী তারা, যারা সাধারণ জনগণ তারা, যারা দেখেছে তারা, যারা এর কাছাকাছি গেছে প্রায় সবাই এখানে মজলুম হয়ে পড়েছে। এই সমাজ তাদেরকে ধারণ করতে পারছে না। এবং আমাদের এই সমাজে এখন এতগুলো বিষয় কিলবিল করছে, এতগুলো সমস্যা, যে একটু তাকিয়ে দেখেন যে এই সমস্যাগুলো থেকে আপনি আমি কেউ কিন্তু বাঁচতে পারছি না। এই জন্য যখন অন্যায় হয় তখন সমস্যার প্রতিবাদ করতে হয়, আর যখন ভালো কাজ হয় সমস্যার সেই ভালো কাজের প্রশংসা করতে হয়। তো
তো যেটা বলছিলাম যে ইদানিং আপনি দেখবেন যে যারা এই গণভবন চুরির সাথে জড়িত, 32 নম্বর ভাঙ্গার সাথে জড়িত, তাদের সেই রমরমা ভাব নেই। তারা আগের মতো বলতে পারছে না আমি এই কাজগুলো করেছি। তারপর এটা গর্বের বিষয় নয়, বরং যারা খুব চিহ্নিত হয়ে গেছে যে এই কাজগুলো তারা করেছে, তারা অনেকে গা ঢাকা দিয়েছেন, অনেকে নিজেদের দায় অন্যের উপর চাপাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি নানা রকম ঘটনা ঘটছে। এর বাইরে প্রকৃতির অভিশাপ শুরু হয়ে গেছে। অনেকের ব্যক্তিগত জীবন, তার শারীরিক মানসিক যে ভারসাম্যতা, অর্থনৈতিক জীবন তছনছ হয়ে গেছে। অনেকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন, অনেকের জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে, অনেকের ঘর ভেঙে গেছে, অনেকে ক্ষমতাচ্যুত হয়েছেন, আর অনেকে ক্ষমতায় থাকার পরেও সারাক্ষণ মৃত্যু ভয়ে থর 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 করে কাঁপছেন। এগুলো কেন হয়? আপনি দেখুন, জিয়াউর রহমান সাহেবকে যারা মেরেছেন, এই ঘটনার সাথে যারা জড়িত, এই সমাজে আপনি কাউকে পাবেন না। সেই জিয়াউর রহমানের খুনিদের কোনো ব্যক্তিকে, আত্মীয় স্বজনকে আপনি এই সমাজে পাবেন না। তারা গা ঢাকা দিয়ে আছে। আর যারা এই ঘটনার সাথে জড়িত ছিলেন, তারা মানে জিয়াউর রহমান সাহেব যেভাবে মরেছে তার চেয়ে অপমৃত্যু তাদেরকে তাড়া করেছে। একই অবস্থা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল, একটা সিঙ্গেল লোক জীবনে সুস্থভাবে বাঁচতে পারেনি, সুস্থভাবে স্বাভাবিকভাবে মরতে পারেনি। 1971 সনে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, একটা সিঙ্গেল লোক বাঁচতে পারেনি। ইভেন 24-এর গণ অভ্যুত্থানের সময় যারা স্নাইপার রাইফেল চালিয়েছে, যারা নির্বিচারে নিরপরাধ মানুষকে হত্যা করেছে, প্রত্যেকটা মানুষের জীবনে দুনিয়া এবং আখেরাতের, আসমানের বালা, জমিনের বালা এবং মুসিবত একসঙ্গে তাদেরকে ঘেরাও করে আছে। একটু জেলখানার দিকে তাকিয়ে দেখেন তো, যারা জেলে আছেন। এই বাংলায় আপনার কি কখনো কল্পনা করতে পারতেন যে এই মানুষগুলো জেলে যাবে? যাদের কোমরে হাতে পায়ে ডান্ডা বেড়ি পরানো হচ্ছে, যাদেরকে যাকে বলা হয় টেনে হিসড়ে বিচারালয়ে আনা হচ্ছে, আজ থেকে 1 বছর 1.5 বছর আগে, মানে শেখ হাসিনার জমানায় এগুলো কল্পনা করা যেত? যে পরিমাণ মানুষ এখন কারাবন্দী আছেন, বিচারের আওতায় আছেন, তার চেয়ে অন্তত 100 গুণ মানুষ ক্ষমতাধরদের মধ্যে এবং ক্ষমতা যারা হারিয়েছেন তাদের মধ্যে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শেখ হাসিনা, তাদের মধ্যে। এর চাইতে বহু সংখ্যক মানুষ কখন পরোয়ানা চলে আসবে, কখন জেলে যেতে হবে, এই ভয়ে, কখন আমার যে কনস্পিরেসি, আমার যে চক্রান্ত, দেশ বিরোধী চক্রান্ত, আমার যে মানবতা বিরোধী চক্রান্ত, সেগুলো কখন প্রকাশ হয়ে যাবে, এই ভয়ে তছনছ হয়ে গেছে। একইভাবে ধরুন, আগে যদি যাই, নবাব সিরাজউদ্দৌলাকে যারা হত্যা করেছে, যারা পলাশীর সেই চিহ্নিত বেঈমান, বাংলাকে যারা রবার্ট ক্লাইভের হাতে তুলে দিয়েছে, একজন সিঙ্গেল মানুষ সুস্থভাবে মরতে পারেননি। আত্মহত্যা করেছেন, অনেকের কুষ্ঠরোগী হয়েছে, অনেকের পরিবার, ঘর সংসার সবকিছু ত্যাগ করে দেউলিয়া হয়ে পড়েছেন, পাগলের মতো, ফকিরের মতো রাস্তায় রাস্তায় ঘুরেছেন। মীর কাসিমের মতো, যিনি বাংলার নবাব ছিলেন, পাগলের মতো সব জায়গায় ঘুরেছেন, ভিক্ষুকের মতো দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছেন। এই হলো অপকর্মের ফল। ফলে আমাদের রাষ্ট্রীয় সম্পত্তি যারা ধ্বংস করেছেন, আলটিমেটলি তারা সবাই এই যে রোষানল, প্রকৃতির রোষানল,
মানুষের রোষানল, জমিনের রোষানল, আসমানের রোষানল, সব রোষানলের মধ্যে এই মুহূর্তে পড়েছেন। আল্লাহ অনাগত দিনে আমাদেরকে এই ধরনের বিপদ এবং বিপত্তি থেকে রক্ষা করুন, হেফাজত করুন এবং দয়া করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।